আসসালামু আলাইকুম। আজ 18 জুলাই 2026 শনিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছে আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। মোদির বিরুদ্ধে শক্তিশালী মুসলিম রাষ্ট্রগুলোর কাছে অভিযোগ। চীনের সঙ্গে সম্পর্ক দৃঢ় হওয়ায় নিরাপদ বোধ করছি, মন্তব্য মির্জা ফখরুলের। পূর্ণমাত্রায় সামরিক অভিযানের হুমকি ইরানের। এবার বিস্তারিত। ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকার অব্যাহতভাবে মসজিদ, মাদ্রাসা এবং ইসলামী স্থাপনা ধ্বংস করে যাচ্ছে। এসব ক্ষেত্রে সরাসরি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৃষ্ঠপোষকতা করছেন বলে অভিযোগ করেছে মানবাধিকার সংগঠনগুলো। শুধু তাই নয়, শত শত বছরের পুরানো এলাকাগুলোর নামও পরিবর্তন করা হচ্ছে কেবল মুসলিম ব্যক্তির নামে হওয়ার কারণে। এছাড়া মুসলিম ও খ্রিস্টান উভয় সম্প্রদায়ই ব্যাপকভাবে নিপীড়ন, নির্যাতন, এমনকি হত্যার শিকার হচ্ছেন। ভয়াবহ এই পরিস্থিতির পরও নরেন্দ্র মোদী অবলীলায় ইসলামী রাষ্ট্রগুলোতে সফর করছেন এবং সংবর্ধনা নিচ্ছেন। সম্প্রতি ইন্দোনেশিয়ার মতো বিশ্বের বৃহৎ মুসলিম দেশে গিয়ে তিনি জামাই আদর পেয়েছেন। এরকম প্রেক্ষাপটে এবার বিশ্বের গুরুত্বপূর্ণ মুসলিম রাষ্ট্র যেমন সৌদি আরব, কাতার, কুয়েত, মিশর, আরব আমিরাতের কাছে ভারতের সাম্প্রদায়িক সরকারের বিরুদ্ধে তথ্য প্রমাণ সহ নালিশ করতে যাচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যাডামস। সংগঠনটি বলছে, নরেন্দ্র মোদী ভারত থেকে মুসলমানদের উৎখাত করতে সুদূরপ্রসারী প্ল্যান নিয়েছেন। এই চক্রান্তের পুরোটাই বিশ্বের শক্তিশালী মুসলিম রাষ্ট্রগুলোর সরকার প্রধানকে অবহিত করে কূটনৈতিক চাপ তৈরি আমাদের মূল উদ্দেশ্য। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার দমদম বিমানবন্দর সংলগ্ন 136 বছরের পুরনো ঐতিহাসিক বাকরা মসজিদে জুমার নামাজ আদায়ের ঘোষণা দিয়েও শেষ পর্যন্ত সেখানে যেতে পারেননি মুসল্লি ও মসজিদ কমিটির নেতারা। মসজিদ কমিটির দাবি, প্রায় 136 বছরের পুরনো এই ঐতিহ্যবাহী মসজিদটি সরিয়ে নেওয়ার গোপন পরিকল্পনার অংশ হিসেবেই হঠাৎ করে নামাজ বন্ধ করে দেওয়া হয়েছে। গত 11 জুলাই থেকে কোনো প্রকার আগাম নোটিশ বা আলোচনা ছাড়াই আচমকা মসজিদে যাওয়ার পথ ভেতর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। মসজিদ কর্তৃপক্ষের অভিযোগ, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের সাফ জানিয়ে দিয়েছেন যে বিমানবন্দর সংলগ্ন এই মসজিদে আর নামাজ আদায় করা যাবে না। এদিকে ঐতিহ্যবাহী এই মসজিদের নামাজ আদায়ের সুযোগ পুনর্বহাল এবং বিমানবন্দরের বন্ধ 7 নম্বর গেটটি খুলে দেওয়ার দাবিতে মুসল্লিদের আন্দোলন ঘিরে উত্তর 24 পরগনা জেলার সংশ্লিষ্ট এলাকায় বর্তমানে চাপা উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য। এটাকে সহজে কেউ কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলতে পারবে না। শনিবার রাজধানীর একটি হোটেল লং লাইফ বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ শীর্ষক সেমিনারে কথা বলেন তিনি। বাংলাদেশ ও চীনের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্ব, কৌশলগত অংশীদারিত্ব এবং বহুমাত্রিক সহযোগিতার সম্পর্ককে আরও সুসংহত করার লক্ষ্যে এই সেমিনারের আয়োজন করে বাংলাদেশ চীন মৈত্রী সমিতি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের মতো দেশগুলো যারা খুব কম শক্তিশালী, আমরা কিন্তু বাধ্য হয়ে তাদের দিকে যাচ্ছি। ফর ব্যবসা বাণিজ্য, আমাদের সিকিউরিটি, সব প্রশ্নে আমরা যাচ্ছি। যে নেতৃত্ব প্রয়োজন এই বিশ্বে অন্যায়ের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে, সম্প্রসারণবাদের বিরুদ্ধে চীনকে নেতৃত্ব দিতে হবে। তিনি আরও বলেন, আমরা নিরাপদ বোধ করি। এখন চায়নার সাথে আমাদের সম্পর্ক দৃঢ় হলে, এ কথাটা আমি আবার বললাম, কে কিছু মনে করতে পারে, আই ডোন্ট মাইন্ড, বাট চায়নাকে আমাদের দরকার, চীনকে আমাদের দরকার। বেগম খালেদা জিয়ার চীন সফর স্মৃতি মনে করে মির্জা ফখরুল বলেন, কিভাবে বলবো এটাকে যে কাকতালীয় নাকি আপনার বিধাতার একটা ইচ্ছা আমি জানি না। সেটা হচ্ছে যে ওই প্রচণ্ড শীত ছিল বাইরে, রিসেপশন করা সম্ভব ছিল না। গ্রেট হলে ব্যবস্থা হয়েছে। তো গ্রেট হলে রিসেপশনের সময় যখন ম্যাডাম চীনের প্রধানমন্ত্রীকে তার ডেলিগেশন মেম্বারদের পরিচয় করিয়ে দিচ্ছিলেন, ওই সময় পাশাপাশি দাঁড়িয়েছিলাম আমরা। আমার পাশেই আমাদের আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব ছিলেন। ম্যাডাম যখন পাশে এসে প্রধানমন্ত্রীকে পরিচয় করিয়ে দেন যে হি ইজ মাই সন তারেক রহমান, চীনের প্রধানমন্ত্রী হাতটা শক্ত করে ধরলেন, বললেন, ক্যারি দ্য ফ্ল্যাগ অফ ইয়োর ফাদার অ্যান্ড মাদার। এটা আমি বুঝতে পারি সব, কারণ আজকে দেখুন সেই শহীদ জিয়াউর রহমানের স্বাধীনতার সার্বভৌমত্বের যে পতাকা, নিজের দেশকে তুলে ধরার যে পতাকা, উন্নয়নের যে পতাকা, সেই একই পতাকা কিন্তু দেশে খালেদা জিয়া বহন করেছেন এবং সেই ব্যক্তি তারেক রহমান আজকে এত সংগ্রাম, যুদ্ধ, লড়াই করে সেই পতাকা আবার ধরে রেখেছে। এটা সফলতা, এটাই অর্জন। যদি আগামীকালই ভারত ও চীনের মধ্যে যুদ্ধ বেঁধে যায়, তবে এক পক্ষ আকাশে উড়িয়ে দিতে পারবে শয়ে শয়ে স্টিলথ বা রাডার ফাঁকি দেওয়া বা রাডারের কাছে অদৃশ্য
যুদ্ধ বিমান, আর অন্য পক্ষ হয়তো একটা বিমানও আকাশে ওড়ানোর ক্ষমতা রাখবে না। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই নির্মম বাস্তব। চীনের সাথে ভারতের এই প্রযুক্তির আকাশ পাতাল ব্যবধান এখন আর কেবল আলোচনার বিষয় নয়, এটি দিল্লির জন্য এক চরম ও জরুরি নিরাপত্তা সংকট। এনডিটিভি শুক্রবার জানিয়েছে, মার্কিন প্রতিরক্ষা সাময়িকী দ্য ওয়ার জোন এ প্রখ্যাত চীন সামরিক গবেষক আন্দ্রেয়াস রুপব্রেখট একটি চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তার দাবি, চীনের কাছে ইতোমধ্যে প্রায় 500টি তাদের সবচেয়ে আধুনিক J-20 মাইটি ড্রাগন স্টিলথ যুদ্ধবিমান রয়েছে। যদি এই দাবি সত্যি হয়, তবে তা সাধারণ ধারণার চেয়ে দ্বিগুণেরও বেশি। এর চেয়েও বড় ভয়ের বিষয় হলো, চীন পৃথিবীর সবচেয়ে জটিল ও উন্নত এই যুদ্ধবিমান তৈরির গতি এতটাই বাড়িয়েছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রকেও ছাড়িয়ে গেছে বলে মনে হচ্ছে। আর ভারতের জন্য এটি এক মহা বিপদ সংকেত। কারণ বিপরীতে আজ এই মুহূর্তে দিল্লির বিমান বাহিনীর হ্যাঙ্গারে স্টিলথ যুদ্ধ বিমানের সংখ্যাটি একদম শূন্য। ইতোমধ্যে তিব্বতে ভারতের সীমানার কাছেই চীনের এই J-20 বিমান মোতায়েন করার খবর মিলেছে। আধুনিক যুদ্ধে এই স্টিলথ যুদ্ধ বিমানগুলোর কাজই হলো শত্রুর রাডারকে ফাঁকি দিয়ে আকাশ সীমায় ঢুকে পড়া, প্রথম আঘাতেই শত্রুর বিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুঁড়িয়ে দেওয়া, এর মধ্য দিয়ে নিজেদের বাকি বিমান বাহিনীর জন্য পথ পরিষ্কার করা। অপারেশন সিন্দুর ভারতকে এই শিক্ষাই দিয়েছিল যে ভবিষ্যতের যুদ্ধে আকাশপথের আধিপত্যই হবে আসল চাবিকাঠি। অথচ চীনের এই স্টিলথ বিপ্লবের বিপরীতে ভারতের প্রস্তুতি হতাশাজনকভাবে অনেক পিছিয়ে রয়েছে। এটি ভারতীয় বিমান বাহিনীর ব্যর্থতা নয়, বরং দশকের পর দশক ধরে সিদ্ধান্তহীনতা, পরিকল্পনার অভাব এবং আধুনিক যুদ্ধ বিমান তৈরিতে দেশের ভেতরের দুর্বল শিল্প কাঠামোর ফলে চীনের সাথে প্রযুক্তি ও সক্ষমতার যে ব্যবধান তৈরি হয়েছে, তা মেটানোর চেয়ে অনেক দ্রুত গতিতে চীন এগিয়ে চলেছে। ভারতের সামনে এখন আর ভাববার সময় নেই, দেয়ালের পিঠ থেকে গেছে। এবার জানাচ্ছি মধ্যপ্রাচ্য প্রসঙ্গ। সৌদি আরবের মাটিতে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে শক্তিশালী ব্যালিস্টিক বা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বিগত প্রায় 4 মাসের মধ্যে সৌদি আরবের ভূখণ্ডে তেহরানের পক্ষ থেকে এটি প্রথম সরাসরি কোনো সামরিক আক্রমণ। আমেরিকার একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তার সূত্র উল্লেখ করে এক্সিওসের একজন বিশেষ সংবাদদাতা মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এই ক্ষেপণাস্ত্র হামলার তথ্যটি প্রথম প্রকাশ করেন। তবে আজ শনিবারের এই আকস্মিক হামলায় ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা ঠিক কোন ঘাঁটিকে সুনির্দিষ্টভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে, সেই বিষয়ে ওই পোস্টে বিস্তারিত কোনো তথ্য সরবরাহ করা হয়নি। এর আগে গত এপ্রিল মাসের শুরুর দিকে সৌদি আরবের জুবাইল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে শেষবারের মতো সরাসরি সামরিক আঘাত হেনেছিল তেহরান। সেই ঘটনার দীর্ঘ প্রায় 4 মাস পর আজ সৌদি আরবের ভেতরের কোনো লক্ষ্যবস্তুতে পুনরায় ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া দুই দেশের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তিটি সম্পূর্ণ ভেঙে যাওয়ার পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে আমেরিকা ও ইরানের মধ্যে তীব্র পাল্টাপাল্টি সামরিক সংঘাত চলছে, যার ধারাবাহিকতায় এই নতুন হামলার ঘটনা ঘটল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আসন্ন নির্বাচনে পুনরায় জয়ী হয়ে ক্ষমতায় ফিরলে দেশটির প্রায় 23% নাগরিক নিজেরা দেশ ত্যাগ করার কথা ভাবছেন। শনিবার ইসরায়েলের প্রভাবশালী গণমাধ্যম চ্যানেল 12 এর একটি নতুন জনমত জরিপের বরাতে মিডল ইস্ট আই এই তথ্য জানিয়েছে। প্রকাশিত ওই সমীক্ষার তথ্য অনুযায়ী দেশের অন্য 68% নাগরিক জানিয়েছেন যে তারা এই মুহূর্তে দেশ ছাড়ার কোনো পরিকল্পনা করছেন না এবং অবশিষ্ট উত্তরদাতারা এই বিষয়ে কোনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। নেতানিয়াহুর নতুন সম্ভাব্য শাসনকাল নিয়ে নাগরিকদের এই বড় অংশের নেতিবাচক মনোভাবের বিষয়টি মধ্যপ্রাচ্যের এই দেশটির রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। এই জনমত জরিপে আরও দেখা গেছে যে দেশটির প্রায় 67% নাগরিক চলতি সপ্তাহে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সরকারের পাশ করা বিতর্কিত নতুন আইনের তীব্র বিরোধিতা করেছেন। বিতর্কিত এই নতুন আইনের মাধ্যমে তাওরাত অধ্যয়নকে আধা সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছে এবং একই সাথে সামরিক সেবা বা সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদান এড়ানো কট্টর অর্থোডক্স ইসরায়েলিদের গ্রেপ্তার হওয়া থেকে সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে। দেশের সাধারণ জনগণের মাত্র 21% এই ধর্মীয় ও সামরিক ছাড় সংক্রান্ত নতুন আইনি পদক্ষেপের প্রতি নিজেদের সমর্থন ব্যক্ত করেছেন এবং বাকি অংশ এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। ইসরায়েলের বর্তমান জোট সরকারের এই বিতর্কিত পদক্ষেপের কারণেই মূলত সাধারণ নাগরিকদের একাংশের মধ্যে দেশ ছাড়ার তীব্র প্রবণতা তৈরি হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন। যুক্তরাষ্ট্রের বিমান হামলা আগামী 2 বা 3 দিন অব্যাহত থাকলে পাল্টা আঘাতের নীতি বদলে পূর্ণ মাত্রায় আক্রমণাত্মক অভিযানে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজাইর বরাত দিয়ে শুক্রবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRIB এ তথ্য দিয়েছে। জেনারেল রেজাইর বরাতে আল জাজিরা লিখেছে, ইরানের প্রতিক্রিয়া এখন আর সমান বা শুধু শত্রুর আঘাতের পাল্টা জবাব দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না এবং এই পরিস্থিতিতে কোনো রাজনৈতিক সীমান্তই নিরাপদ থাকবে না।
মার্কিন হামলা বন্ধ না হলে তেহরান সামরিক প্রতিরোধের পর্যায়ে পেরিয়ে আক্রমণ ও সম্পূর্ণ ধ্বংসের ধাপে প্রবেশ করবে বলে তিনি সতর্ক করেছেন। জেনারেল রেজাই বলেন, ওয়াশিংটনের যুদ্ধ ও আলোচনার কৌশল এখন শেষ সীমায় পৌঁছেছে এবং আগামী দিনগুলোতে ইরানি হামলার তীব্রতা আরও বাড়বে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত ইরানের অভ্যন্তরে যুক্তরাষ্ট্রের চালানো বিমান হামলায় অন্তত 8 জন নিহত হওয়ার তথ্য দিয়েছে তেহরান। এর জবাবে বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, জর্ডান এবং সিরিয়ায় মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। এদিকে ইরানের এই পাল্টা হামলার প্রভাব পড়েছে পারস্য উপসাগরীয় দেশগুলোতে। কুয়েতের বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, ইরানি হামলায় তাদের একটি বিদ্যুৎ ও পানি শোধনাগার কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ উৎপাদন ইউনিট ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সেখানে আগুন ধরে যায়, যা পরে নিয়ন্ত্রণে আনা হয়। ওই ঘটনার পর নাগরিকদের বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার অনুরোধ জানিয়েছে কুয়েত কর্তৃপক্ষ। উপসাগরীয় দেশগুলোর তাদের খাবার পানির জন্য মূলত সমুদ্রের পানি শোধন প্রক্রিয়ার উপর নির্ভরশীল, যা বিশ্বব্যাপী মোট পরিশোধিত পানির প্রায় 40%। ফলে এই ধরনের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চললে তা কয়েকদিনের মধ্যে চরম মানবিক ও অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনতে পারে। বৃহস্পতিবার টানা 7ম রাতের মতো ইরানের ভেতরে হামলা চালায় মার্কিন বিমান বাহিনী। পারস্য উপসাগরের তেলবাহী ট্যাঙ্কার বিস্ফোরণের ঘটনায় ইরান জড়িত বলে ওয়াশিংটন ও মার্কিন সেন্টকম দাবি করার পর থেকে এই ধারাবাহিক হামলা চলছে। তেহরান শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছে। মার্কিন হামলার জেরে ইরানে যে ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে অনুসন্ধান চালিয়ে এ ব্যাপারে নিশ্চিত হওয়ার কথা বলেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC। এবার বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফাইনালের মহারণে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। রবিবার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই হাই ভোল্টেজ ম্যাচের আগে ফিফার এক বিশেষ ফোরামে মুখোমুখি হয়েছিলেন দুই দলের তারকারা। সেখানে স্পেনের 19 বছর বয়সী তরুণ তুর্কি লামিন ইয়ামালের সাথে নিজের সেই বিখ্যাত শৈশবের ছবি নিয়ে কথা বলেছেন আর্জেন্টিন অধিনায়ক লিওনেল মেসি। 2007 সালে সেই আইকনিক ছবিটিকে পুরো একটা পাগলামি বলে অভিহিত করেছেন তিনি। 20 বছর বয়সী তরুণ মেসিকে 6 মাস বয়সী শিশু ইয়ামালকে গোসল করাতে দেখা যায়। সেই প্রসঙ্গে মেসি বলেন, সেই ছবিটির ব্যাপারটি আসলেই একটা পাগলামি, এটাই জীবন। সে যখন একদম ছোট শিশু তখন তার সাথে আমার একটা ছবি উঠেছিল, আর আজ আমরা দুজনেই বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছি, ভাবলেই অবাক লাগে। নিঃসন্দেহে সে বর্তমানে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। তার ভালো হওয়া মানে বার্সেলোনারও ভালো হওয়া। আমরা রবিবারের ম্যাচে নিজেদের সেরাটা দিয়ে খেলার চেষ্টা করব, যাতে সে তার চেনা ছন্দে ফিরতে না পারে। কাজটা কঠিন, কারণ স্পেন দল হিসেবে দারুণ ফুটবল খেলছে, তবে আমাদেরও নিজস্ব শক্তি এবং অস্ত্র রয়েছে। বার্সেলোনার উদীয়মান তারকা ইয়ামালকে প্রশংসায় ভাসিয়ে লিওনেল মেসি বলেন, লামিন একজন অসাধারণ খেলোয়াড়। আমি তাকে খুব কাছ থেকে অনুসরণ করেছি, কারণ সে এমন একটি ক্লাবে খেলে যাকে আমি মনে প্রাণে ভালোবাসি। আমি সবসময় তার মঙ্গল কামনা করি। মাত্র 19 বছর বয়সেই সে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা পারফর্মারদের একজন। তার সামনে পুরো ক্যারিয়ার পড়ে আছে এবং ইতিহাস গড়ার এক দারুণ সুযোগ রয়েছে। তবে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব যাতে এইবার সে সেটি করতে না পারে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব জার্নালিজম অ্যাওয়ার্ড বিজয়ী আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, অনেকেই জানতে চান যে সফলতার মূল পন্থা কি। সফলতার 2টি পন্থা, কার্যকর পন্থা, এবং এই 2টি যদি সত্যিকার অর্থেই চর্চা করতে পারেন, ধারণ করতে পারেন, তাহলে অবশ্যই সফল হবেন। একটি হচ্ছে লেগে থাকা, আরেকটি হচ্ছে ধৈর্য ধরা। ধৈর্য এমন একটা মহৎ গুণ, এটা আসলে আয়ত্ত করা খুব কষ্টের ব্যাপার, কিন্তু এটা আয়ত্ত করতে পারলে আপনার জীবন অবশ্যই সফলতায় ভরপুর হয়ে যাবে। আমরা এই ধৈর্যটা ধরতে পারি না। আমরা হুটহাট প্রতিক্রিয়া দেখাই, আমরা ভেঙে পড়ি, হতাশ হই। কিন্তু চরম কষ্টের মধ্যেও আপনি যদি ধৈর্য ধরতে পারেন, তাহলে দেখবেন কিছুদিনের মধ্যেই আপনি সুসংবাদ পাচ্ছেন এবং সফল হচ্ছেন। আসুন আমরা নিরন্তর লেগে থাকি আমাদের সুনির্দিষ্ট কাজে, এবং যতই ব্যর্থতা আসুক আমরা ধৈর্য ধরি, কারণ ধৈর্যই হচ্ছে প্রধানতম অস্ত্র সফল হবার। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।